আচ্ছা, আমার ছাত্র সুরজিৎ সুরজিৎ মন্ডল, তাই তো? ইয়েস স্যার। সুরজিৎ মন্ডল আমার কাছে এসেছে। অ্যাকচুয়ালি ও ২-২.৫ মাস আগে আমার কাছে আমাকে ফোন করেছিল এবং কিছু কোয়েরি করে স্পোকেন ইংলিশ শিখবে বলে। তো তারপরে সেই সময় হয়ে ওঠেনি। আমার সাথে যোগাযোগ করে। রিসেন্টলি আমার কাছে এসেছে। মেইন উদ্দেশ্য হচ্ছে এ একটু স্মার্ট জবে যাচ্ছে। স্মার্ট জবটা আচ্ছা সুরজিৎ, তুমি বলো তোমার যে জবটা কি কারণে তুমি ইংরেজি শিখতে চাচ্ছো? স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছো? অ্যাকচুয়ালি আমি স্পোকেন ইংলিশ শিখতে যাচ্ছি কারণ আমি ফ্র্যাঙ্কফিন এয়ার হোস্টেস ট্রেনিং ইনস্টিটিউটে স্টাডি করছি। কারণ এয়ার হোস্টেস অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট এসব নিয়ে স্টাডি করছি। তো আমাদের এই ইন্ডাস্ট্রিতে ইংলিশটাই মেন। তো তাই জন্যে আমি স্যারের সাথে কন্ট্যাক্ট করি, দেন তারপর আসি। তো অ্যাডমিশন নিয়ে লিঙ্গুয়া স্পোকেন ইংলিশ ক্লাসে। আম তুমি যে লাইন বেছেছো, তো এটাতে আ ইংরেজি মানে ইংরেজি জানা, ইংরেজিতে কথা বলা, হ্যাঁ। স্পোকেন ইংলিশটা কতটা প্রয়োজন সেটা একটু স্যার বলো। স্পোকেন ইংলিশ 100 এর 100% কেন দরকার। প্রয়োজন? কারণ স্যার আমাদের যে জব রোলটা, ঠিক আছে, ওটা হচ্ছে কারণ কাস্টমার বা হচ্ছে বা কোনো কাস্টমার যদি আসে তো তার সাথে সম্পূর্ণ ইংলিশে কথা বলতে হবে। বাট আমাদের বিশেষ করে বিদেশিরা বিশেষ অনেকে করে থাকে। বিদেশিরা সবাই আসে। যে দেশের মানুষ না, না, থাকবেন তা নয়। এবার আমাদেরটা হচ্ছে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল দুটোই, দুটোই ঠিক আছে। আছে? এবার ইন্টারন্যাশনাল ধরুন দুবাইয়ে যদি আমি জেডব্লিউ ম্যারিয়েটে হোটেল জব পাই, তো দেন ওখানে স্যার তো বাংলা তো কেউ জানে না, হিন্দিও জানে না, তো একদম। ইংলিশ। আর আমরা যেখান থেকে বিলং করি ওয়েস্ট বেঙ্গলের এখানে বা পূর্ব মেদিনীপুর থেকে, তো আমাদের ছোটবেলা থেকে আমরা বেঙ্গল মিডিয়ামে পড়ছি, তো ইংলিশ মিডিয়াম ততটাও জানি না। তো তাই জন্য ইংলিশটা আমাদের শিখতেই হবে মেন। আর কতদিনের কোর্স করছো ওইখানে? মানে তুমি যে কোর্সটা করছো অ্যাকচুয়ালি এটা ফ্র্যাঙ্কফিন থেকে, তাই তো? আচ্ছা কতদিনের কোর্স করছো অ্যাকচুয়ালি? স্যার, ফ্র্যাঙ্কফিন থেকে আমি কোর্স করছি, যেটা দুটো, আমি ওখান থেকে 4টে কোর্স করছি। তার মধ্যে আচ্ছা। ইনক্লুডিং আছে হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড এভিয়েশন। আর দুটো মিলিয়ে 11 মান্থসের। আচ্ছা, দুটো মিলিয়ে 11 11 মান্থস। মান্থস। এরপরে জব পেলে ঠিক কোথায় জব পেতে পারো? মানে তোমাদের যে প্ল্যাটফর্মটা আচ্ছা কোথায় জব পাবে? স্যার, প্ল্যাটফর্ম তো এভিয়েশনটাই ফার্স্ট বলছি। এভিয়েশন এভিয়েশনের ফার্স্ট। মধ্যে স্যার ধরুন এয়ার হোস্টেস বা হচ্ছে ওটা মেয়েদেরকে বলে এয়ার হোস্টেস, আর ছেলেদেরকে বলে কেবিন ক্রু বা এয়ার হোস্ট। তো পেলে আমরা যেমন ধরুন এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো বা এমিরেটস, তারপর ফ্লাইটেই আকাশ থাকতে হবে অন বোর্ড। ফ্লাইটের মধ্যে, ওটা হচ্ছে মানে কেবিন ক্রু এর মধ্যে। আর আচ্ছা। দেন যদি পাই ধরুন গ্রাউন্ড স্টাফ এয়ারপোর্টের মধ্যে। গ্রাউন্ড স্টাফের কাজ কি অ্যাকচুয়ালি স্যার এয়ারপোর্টে? অ্যাকচুয়ালি গ্রাউন্ড স্টাফের কাজ হচ্ছে যে ধরুন একটা প্যাসেঞ্জার আসলো, তার যে লাগেজটা মানে কিভাবে তোলা হবে বা ওটা পুরোটা ম্যানেজমেন্ট করা। দেন ধরুন কোথায় রাখা হবে, হ্যাঁ, কিভাবে? হ্যাঁ, কোথায় রাখা হবে, কিভাবে বা ককপিটের মধ্যে কিভাবে রাখা হবে। দেন তারপর ধরুন স্যার এয়ারপোর্টের মধ্যে টিকিট চেকিং। ধরুন আপনি যাচ্ছেন, এবার টিকিটটা চেকিং করতে হবে। দেন প্রসেস যে পরপর প্রসেস গুলো আছে এটা ওখানে গ্রাউন্ড স্টাফ বলা হয় এদেরকে, একদম এই হ্যাঁ, এই ব্যাপারে যারা হ্যাঁ, হ্যাঁ, করছে। আর অন বোর্ড হসপিটালিটি। যেটা ফ্লাইটের মধ্যে থাকছে তাদেরকে বলা হচ্ছে কেবিন ক্রু। একদম। একটা মানে মোটামুটি ফ্লাইটে ধরো কোনো ফ্লাইট যদি ডোমেস্টিক হয় বা ইন্টারন্যাশনাল হয়, যদি ডোমেস্টিকই হয় বা ইন্টারন্যাশনাল হোক, ইন্টারন্যাশনাল। কতজন স্টাফ থাকে পাইলট ছাড়া? পাইলট কজন থাকে অ্যাকচুয়ালি? স্যার পাইলট থাকে দুজন। দুজন থাকে। একজন এছাড়া কতজন স্টাফ থাকে? স্যার এবার ওটা দেখুন মানে ফ্লাইটের ওপর ডিপেন্ড করে। ধরুন এটা 340, মানে একটা ফ্লাইটে 340 জন থাকবে। আচ্ছা। তো তার মধ্যে মিনিমাম 4টে যদি লেডিস কেবিন ক্রিউ থাকে, দুটো বয় কেবিন ক্রিউ থাকবে। আচ্ছা, ওদের কাজটা কি? মানে ছেলেদের কাজটা কি? স্যার এখানে ছেলেদের মেয়েদের কাজটা তো আমরা দেখি প্রায় হ্যাঁ, হ্যাঁ, সিনেমাতে হ্যাঁ। দেখেছি, এবার আমি নিজে অনেকবার ভ্রমণ করেছি ফ্লাইটে, সেটাও দেখেছি। আর ছেলেদের অ্যাকচুয়ালি কাজটা কি? ছেলেদের কম দেখেছি, যদিও আমি একবার দেখেছি, ওটা হচ্ছে জেট এয়ারওয়েজে দেখেছিলাম, কিন্তু আচ্ছা। আমি স্যার ইন্ডিগোতে দেখতে অ্যাকচুয়ালি পাইনি। দেখুন ইন্ডিগোতে মেয়ে কেবিন ক্রিউ নেয়, ছেলে কেবিন ক্রিউ নেয় না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি কারণ আমি ইন্ডিগোতে দেখিনি। হ্যাঁ, হ্যাঁ। অনেকবারই জার্নি করেছি এবার ইন্ডিগোতে। কারণ ছেলে যেহেতু কেবিন ক্রিউ নেয় ইন্ডিগো শুধু অনলি ফর লেডিস। আচ্ছা, ইন্ডিগো মানে হ্যাঁ, শুধু লেডিস। অল কাজ ওদের লেডিস দিয়ে করে, মানে ফ্লাইটের মধ্যে কেবিন ক্রিউ। দেন গ্রাউন্ড স্টাফ পাইলট বাদ দিয়ে। হ্যাঁ, পাইলট বাদ দিয়ে। হুম। দেন স্যার ধরুন যদি হচ্ছে এবার অন্য বলি এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়াতে ধরুন একটা 340 একটা এয়ারক্রাফট যাবে, ধরুন যাবে দুবাই। হ্যাঁ, মানে কলকাতা টু Good. দুবাই যাবে। তো ওখানে তো আরো চেঞ্জ হবে, ঠিক আছে? ওখান থেকে আবার ভায়া হয়। এবার ওখান থেকে যে হচ্ছে মোট ধরুন 4টে কেবিন ক্রিউ মেয়ে আছে আর দুটো ছেলে, মানে 4টে যে কেবিন ক্রিউ তারা শুধু প্যাসেঞ্জারকে মানে সার্ভ করবে। এবার ধরুন মেয়েরা তো হার্ড কাজ করতে পারবে না। ধরুন একটা আপনি কিছু অর্ডার করেছেন, সেইটা ট্রেটা নিয়ে আসা, ওটা ছেলেদের কাজ। এবার ওই 4টে মেয়েকে মানে মেয়েদের ওটা ভাগ হয়ে যায় যে মেয়েদের কাজ যেগুলো সহজ হবে সেটা মেয়েদের জন্য, হ্যাঁ, যে কাজগুলো এবার ছেলেদের জন্য হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সহজ সঠিক হবে। হবে সেটা ছেলেরা হুম। করবে। এবার ধরুন ওই 4টে মেয়ের কেবিন ক্রিউকে হেল্প করাই মেন মোটিভ ছেলেদের কাজ। ছেলেদের কাজ। একদম। আর মোটামুটি এটা তো হলো ধরো কেবিন ক্রু বা এই যে ব্যাপারটা, ডিউটি আওয়ার্স কতক্ষণ থাকে? মানে কিভাবে ওদের ডিউটি আওয়ার্সটা হয়? স্যার আমাদের ডিউটি আওয়ার্স শিফটিং থাকে। এবার আপনাকে ধরুন রাতেও শিফটিং দিতে পারে 8 আওয়ার্স, ঠিক আছে? মোটামুটি 8 আওয়ার্স। 8 আওয়ার্স। এবার আপনার
8 আওয়ার্স, ধরুন একটা হচ্ছে মানে ইন্টারন্যাশনাল ফ্লাইট তো আর 8 আওয়ার্স এর মধ্যে হয় না। হ্যাঁ। এবার ওখানে ডোমেস্টিকও ওখানে আপনাকে ডবল ডিউটি করে নিতে হবে, তেমন আপনি ছুটি পাবেন আচ্ছা আচ্ছা। উইকলি। ধরো ডোমেস্টিকে হ্যাঁ আমি যেটা জানি, মানে যতটা জার্নি করেছি আমি, ধরো কলকাতা থেকে আমি দিল্লি গেলাম, প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা হ্যাঁ, লাগে, হ্যাঁ, লেট যদিও হ্যাঁ। হয়। তো এই 2 ঘন্টা যে জার্নি হবে, তো এটা 2 ঘন্টা জার্নি, এরপরে কিভাবে হচ্ছে, মানে ডিউটি আউটটা কিভাবে ভাগ হচ্ছে অ্যাকচুয়ালি? স্যার ধরুন এই যে ওই মানে ধরুন যে আপনাকে একটা ফ্লাইট দিলো, এই ফ্লাইট নাম্বারটা আপনার ডিউটি এতটাই, আইডি কার্ডে চেকিং হয়ে গেল, ফ্লাইটে যে ওই ফ্লাইটটা আপনি নিয়ে যাবেন, আবার ফ্লাইটটা নিয়ে আসবেন। আচ্ছা। এবার ধরুন 2 ঘন্টা যাচ্ছে, ধরুন কলকাতা থেকে মুম্বাই বা দিল্লি যাচ্ছেন, 3 ঘন্টা আমি ধরুন সামথিং লাগবে, 3 ঘন্টা যেতে, 3 ঘন্টা আসতে, 6 ঘন্টা, বাকি 2 আওয়ার্স ওখানে থাকবে, ওটা ক্লিন হবে। ওটা কি ওরাই ওখানে সব হ্যাঁ, থাকার ব্যবস্থা এবার ডিউটি একটা শিডিউল করা থাকে, আচ্ছা, শিডিউল শিডিউলের মধ্যে হয়। আচ্ছা, ও সেটা ম্যানেজ করার জন্য ম্যানেজমেন্ট এটা আলাদা হচ্ছে আছে। মানে ন্যাশনাল, মানে National। ইন্ডিয়ার মধ্যে আর কি। হ্যাঁ। এবার ইন্ডিয়ার বাইরে যদি হয় ইন্টারন্যাশনাল, ধরুন দুবাই যাচ্ছে, দুবাই যেতে ধরুন 5 ঘন্টা 6 ঘন্টা টাইম লাগবে, যেন ওই 5 ঘন্টা ধরুন যেতে আবার আসতে, মানে 8 16 ঘন্টা। ধর আপনি যদি একটা শিফটিং দুদিনে একদিনে করে নেন, কি কোনো কোনো ক্ষেত্রে 20 ঘন্টাও ডিউটি করতে হয়। যেমন আমেরিকা যাচ্ছে ফ্লাইট, তার মধ্যে ওটা শিফটিং হয়ে গেল, দেন আবার ছুটি থাকে, মানে উইকলি 5 ডেজ। উইকলি 5 ডেজ। 5 ডেজ। এবারে এইগুলো দেখাশোনার জন্য আলাদা ম্যানেজমেন্ট পুরো আছে, যারা কাকে কখন কোথায় ডিউটি দেবে। হ্যাঁ হ্যাঁ। বা ডোমেস্টিকে যারা এখান থেকে ধরো ইন্ডিগোতে এখান থেকে দিল্লি গেল, দিল্লি থেকে আবার ফিরে আসবে, 3-6 ঘন্টা লাগলো, ওখানে গিয়ে যারা রেস্ট নেবে, থাকবে, চেঞ্জ করা, খাওয়া দাওয়া সবকিছু কোম্পানি প্রোভাইড করবে। ধরুন আপনি ওখানে গেলেন, যে আপনার যে রুমে ধরুন একটা ফ্লাইট আছে, ধরুন 10 AM সকালে ফ্লাইট আছে দুবাই, তো আপনাকে রুমে গাড়ি যাবে, মানে ওলা উবার যে পুরোটাই একদম পুরো ম্যানেজমেন্ট ডিসিপ্লিন। এবার একমাত্র শুধু ওই যে ট্রান্সপোর্টের জন্য, যে ওটার জন্য সামথিং কিছু টাকা নেয় আর কি কোম্পানি, মানে টাকা নেয় বলতে স্যালারি থেকে একটু 1000 টাকা 2000 টাকা এরকম নেয়। বাকি রুম ওখানে যে চলে গেলেন একটা কেবিন কিউ, যে সেখানে গিয়ে থাকবে, রেস্ট করবে, সব রুম তারাই দেবে ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার হোটেল ইন্ডাস্ট্রিটা বলি স্যার, হসপিটালিটি ইন্ডাস্ট্রি আমাদের যে হয়, মানে ফুলটাই হয় মানে ম্যানেজমেন্ট, মানে ম্যানেজারের উপরে, মানে আমাদের 5 স্টার হোটেলেই ডিউটি পড়ে, মানে আর কি জব রোলটা। যে হয় ধরুন একটা যে রিসেপশনে যে আছে, ধরুন একটা গেস্ট আসলো, গেস্টটাকে তার রিসেপশনিস্ট কি করে হবে, বা রুম বুকটা যে করছে, চেক আউট কিভাবে হবে, চেক ইন করবো, বা সে গেস্টটা পেমেন্ট করবে, গেস্টের কি কি মানে হেল্প লাগবে, সেটা সব দায়িত্বটা আমার উপরে থাকে, মানে এটা রিসেপশনের যে থাকে আর কি। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে গেস্ট কাস্টমার সার্ভিস, ধরুন আপনি আসলেন, আপনার রুমে কি কি লাগলো আপনি কল করলেন, বললেন, দেন আমার আন্ডারে যারা থাকবে, ধরুন আমি ডিউটি ম্যানেজার, কে কে আজকে ডিউটি আসবে, কে কে আসছে না, কার কি প্রবলেম হয়েছে, ডিউটিটা আরেকজনকে আমি কিভাবে শিফট করবো, এই পুরো দায়িত্বটা থাকে ডিউটি ম্যানেজারের উপরে। আর জেনারেলি আমি এভিয়েশনের ক্ষেত্রে যদি বলি, হোটেল ম্যানেজমেন্ট আমার কিছুটা আইডিয়া আছে, আমি জানি, যেহেতু আমি হোটেল ম্যানেজমেন্ট বিভিন্ন কলেজে আমি পড়িয়েছি আগে অনেক। এভিয়েশনটা আমার অভিজ্ঞতা নেই, মানে আমি এভিয়েশনের স্টুডেন্ট প্রচুর পেয়েছি, মানে ইংরেজি পড়াতে হয়। ফ্র্যাঙ্কফিনের প্রচুর ছাত্র বা ছাত্রী, বেশিরভাগ ছাত্র পড়িয়েছি আমি, ছাত্রী আমার কাছে ইংরেজি শিখতে এসেছিল, প্রায় লাস্ট 6-7 বছরে অনেককে পেয়েছি। বাট ইন্ডাস্ট্রি সম্পর্কে খুব বেশি জানা নেই। তো জানা নেই অর্থাৎ খুব বেশি জানা নেই, মোটামুটি জানি। তো এই ধরো যে জবের একটা ব্যাপার আছে, মেয়েদের ক্ষেত্রে ধরো জব করছে, সিকিউরিটি সেফটির যে ব্যাপারটা, সেটা কেমন ভাবে হয় বা কতটা, মানে মেয়েদের সেফটির জন্য, সেফটি নাইট ডিউটি হচ্ছে, চলে যেতে হচ্ছে, দেখুন পুরোটাই যে একটা, ধরুন একটা হোটেলের মধ্যে বা হচ্ছে আমরা যে বাড়ির মধ্যে থাকি, চারিদিকে তো দেওয়াল দেওয়া থাকে বা পাঁচিল দেওয়া থাকে, জানেন তো, ঠিক তেমনই হচ্ছে আমাদের যে ধরো একটা এয়ারপোর্টের মধ্যে তো শুধু এয়ারপোর্টের স্টাফরাই থাকবে, আর আদার্স যে যারা যাবে, মানে কাস্টমার হোক বা হচ্ছে যাত্রী হোক, তারা যে যাবে, তাদের পুরো সেফটিটা যেমন আমরা নিই, আমাদের সেফটিটাও নেই কোম্পানি। যেমন ধরুন ফুল সিকিউরিটি থাকে, ক্যামেরা বা যে রুম থাকে, যে এবার আমাদের যে রুমটা হয়, মানে অন্য কোনো ফ্ল্যাটের মধ্যে অন্য কোনো আদার্স কেউ থাকে না, অনলি ফর কোম্পানি স্টাফ। ধরুন আমি এয়ার ইন্ডিয়া স্টাফ, আমি একজন এয়ার ইন্ডিয়ার কেবিন কিউ, আপনি একজন এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড স্টাফ, যে যার রুম ভাগ আছে, অনলি বয়েজ গার্লস অনলি গার্লস, এভাবে মোটামুটি অনেকটাই সেফটি প্রোটেকশন। আর মোটামুটি ইংরেজিটা একদম ভীষণভাবে প্রয়োজন, একদম, তার সাথে হিন্দিটা জানলে তো আরো ভালো, আর বাংলা। এবার ধরুন স্যার আমাদের যদি কলকাতা, যেহেতু আমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, আমাদের সামনে যে দমদম এয়ারপোর্ট আছে, এবার এখান থেকে বেশি মানুষ তো আমাদের নিশ্চয়ই ধরুন যারা বাইরে কাজ করে, বিজনেস করে, কেউ ব্যাঙ্গালোরে, কেউ হচ্ছে মানে বিভিন্ন স্টেটে, দিল্লি যায়, তো এখান থেকে তো তারা তো বেঙ্গলি জানে। এবার ধরুন আমরা ওখানে যে গেলাম, তারা তো সবাই বেঙ্গলি জানে, কারণ ওখানে তো কমিউনিকেশন একটা বড় সমস্যা, একদম ইংরেজি জানাটা ভীষণভাবে প্রয়োজন, মানে ইংরেজিতে কথা বলাটা ভীষণভাবে প্রয়োজন। এবারে বলো সুরজিৎ, তুমি আমাদের যে লিঙ্গুয়া স্পোকেন ইংলিশ ইনস্টিটিউটে ভর্তি হয়েছো, তো তার আগে কোয়েরি করেছিলে 2-2.5 মাস আগে, একবার কোয়েরি করে গিয়েছিলে, ভিজিট করে গিয়েছিলে, খোঁজ খবর নিয়ে গেছিলে, তারপরে আবার তৈরি হয়ে এখন ভর্তি হয়েছো।
তো প্রথম কথা খোঁজ খবর থেকে এই যে ভর্তি হওয়া, কারণ ভর্তি তো আর এমনি এমনি হয়নি, না, আরো না, নিশ্চয়ই না। আরো অনেক ইনস্টিটিউট আছে, হুম। প্রতিষ্ঠান আছে, আর খোঁজ নিয়েছিলে। তো এই সময়ের জার্নিটা একটু বলো, মানে কেন আমাদের সেন্টারটাকে বাঁচলে, মানে কেন পজিটিভ, আর এমনি এমনি কেউ পজিটিভ হয় না, না, অনেক স্যার, টাকার একদম। ব্যাপার। যেমন ধরুন আমরা একটু বেশি টাকা নিই, হ্যাঁ, অনেকের অনেকের কমপ্লেন থাকে যে লিঙ্গুয়া স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট একটু বেশি ফিজ নেয়, অন্যান্য যত ইনস্টিটিউট আছে সব থেকে বেশি ফিজ নেয়। এবার তাহলে আপনাকে একটা কথা বলেছি। হ্যাঁ, এবার একদম তোমার গল্পটা বলো, যেটা আমি এখনো পর্যন্ত জানি না, হ্যাঁ। এই গল্পটা একটু ডাইরেক্ট শুনতে চাইছি। স্যার এবার আমি আপনাকে বলছি, ধরুন আমি এখন এভিয়েশন করছি বা হসপিটালি ম্যানেজমেন্ট করছি। এভিয়েশন ইন্ডাস্ট্রির মানে যে ইনস্টিটিউট একটা নেই, অনেক আছে, বিভিন্ন একদম আছে। একদম বা হোটেল ম্যানেজমেন্টের অনেক অনেক আছে। আছে, অনেক আমাদের আছে। এবার ধরুন আমার বাড়ি কোলাঘাটে। এবার কোলাঘাট থেকে আমার সামনে হচ্ছে পাঁশকুড়া বা হচ্ছে বাগনান, এপাশে হলদিয়া। বাগনান, হলদিয়া, হ্যাঁ, হলদিয়া। তারপর এই তমলুক। রেডিয়েশনে যেটা পড়ছে 10-15 হ্যাঁ, কিলোমিটারের মধ্যে এখানের রেডিয়েশন মধ্যেও তো হোটেল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি আছে, অনেক আছে, এভিয়েশন অনেক ইন্ডাস্ট্রি আছে। আছে। কিন্তু স্যার আমি এখান থেকে পার্ক স্ট্রিটে কেন গেলাম? নিশ্চয়ই সেখানে আমার কিছু মানে আচ্ছা, ফ্র্যাঙ্কলিনের কটা ব্রাঞ্চ আছে অ্যাকচুয়ালি কলকাতায়? পার্ক স্ট্রিটে একটাই পার্ক আছে না? স্ট্রিটে একটা আছে, টোটাল দুটো ব্রাঞ্চ আছে, একটা একটা পার্ক পার্ক স্ট্রিটে, স্ট্রিটে আছে আর একটা গড়িয়াহাটে আছে। গড়িয়াহাটি হ্যাঁ। আছে। আচ্ছা, এবারে বলো তোমার হুম। যেটা বলছিলে। স্যার এবার দেখুন, তার মধ্যে আমি যেমন ওখানে গেছি, ভালো লাগছে, আমার দুটো ইনস্টিটিউট আছে, তার মধ্যে ওটাতে ভালো লাগছে কারণ ওখানে আমার বেনিফিটস বেশি। আর তেমন স্যার আমি অনেক মানে ইউটিউব বা হচ্ছে আরো গুগল ওয়েবসাইটের মধ্যে সার্চ করছিলাম যে আমার নিয়ারেস্টের মধ্যে কোন মানে স্পোকেন ইংলিশ ক্লাসটা সব থেকে বেশি বেটার হবে। দেন আমি উলবেরিয়াতেও দেখছিলাম, তারপর বাগানানে দেখছি, মেছেদা তো একটা নয়, অনেক আছে। অনেক আছে, অনেক আছে। এবার স্যার দেখুন, এবার এখানে হয়তো কোর্স আমাকে বলছিল যে অনেক রকম কোর্স আছে, এবার আমার পক্ষে যে কোর্সটা দরকার সেটা আমি সব জায়গায় হয়তো পাবো না, এখানে পেয়েছি অন্য জায়গায়। আমার তার সাথে সাথে একটা কথা বলি, আমাদের যে ইন্ডাস্ট্রিটা এর সাথে রাইটিং স্কিলও দরকার। রাইটিং স্কিলটা দরকার ভীষণ ভালো। রাইটিং আমাদের এই কোর্সের মধ্যে রাইটিং স্কিলটাও আছে। কারণ স্যার ধরুন আমি যদি একটা ম্যানেজার পোস্টে যাই, আমাকে তো যে কোনো রাইটিং স্কিলটা অ্যাকচুয়ালি অফিসিয়াল জব করতে গেলে হুম। ইংরেজি জানা, মানে স্পোকেন ইংলিশটা যেমন প্রয়োজন, রাইটিং স্কিলটা জানতেই হবে, মানে একদম, অফিসে কাজ একদম। করতে গেলে। কারণ অফিস যে কাজ করতে গেলে রাইটিং স্কিলটা একটা বাধ্যতামূলক, অনেকেই জানে না যে পরে সুন্দর করে আবার রাইটিং স্কিলটা শিখতে হয়। লিখতেও যে যত ভালো পারবে, তার সাথে সাথে বলতে যে পারবে, একদম। তার দক্ষতাটা অনেক বেশি হাই বলে বিবেচিত হবে, এটা একটা ব্যাপার। স্যার এবার দেখুন আমি এখানে রাইটিং স্কিলটা শিখবো, তার সাথে সাথে ধরুন আমাকে তো ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ দিতে হবে। হ্যাঁ, এবার আমি মানে ইন্ডাস্ট্রিতে, এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আছি বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আছি, সেখানে আমাকে সেখান থেকে তো ইন্টারভিউর জন্য ট্রেন করবে, তার সাথে সাথে আমি লিঙ্গুয়ার সাথে এটা আমাকে প্রোভাইড করছে, এটা তো আমার পক্ষে একটা ভালো একদম একদম বেনিফিটস, এটা আমারই হচ্ছে। তার সাথে সাথে এবার কমিউনিকেশন, মানে এখানে ডেলি ডেলি যে ক্লাসটা হচ্ছে, আমি আপাতত 2 দিন ক্লাস করছি, 2 দিন ক্লাস করছি, এবার সেখানে যেটা আমার দরকার। আচ্ছা, এখানে 2 দিন ক্লাস করেছে, তো 2 দিন ক্লাসে করে কিছু আমাদের কিছু কিছু 2-1 দিনের একটু বেশি ক্লাস করেছে এই ধরনের কিছু ছাত্রছাত্রীর সাথে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আগে বলো ক্লাস তো কেমন লাগছে, আগে বলো। ওটা একটা বলো। ক্লাস বলতে গেলে ঠিক আছে, আমি তো এর আগে কোথাও ক্লাস করিনি, এবার আমি যে না, ক্লাস ধরো, আমি স্পোকেন ইংলিশের ক্লাসের হ্যাঁ। কথা বলছি না, ক্লাস কেমন লাগে? ক্লাস স্যার ভালো লাগছে, আমি কারণ ক্লাস স্পোকেন ইংলিশের ক্লাস বলে বলছি না, এটা ক্লাস বলে একটা ব্যাপার কিন্তু থাকে স্যার তো। আমি মানে পার্সোনালি বলছি, আমার এখানে আরো ভালো লাগছে, কারণ আমি যে ইন্ডাস্ট্রিতে আছি সেখানেও যে ধরনের মানে ক্লাসটা হয়, এখানেও সেম ক্লাসটা আমি পাচ্ছি, প্রোভাইড আচ্ছা করছে আচ্ছা আমাকে। আচ্ছা। আর এখানকার বাকি ছাত্রছাত্রীদের যে পরিবেশ, অনেক সময় হয় না এক এক জায়গায় শুধু, অ্যাকচুয়ালি আমাদের এখানে একটু বলে দিই আমি ছোট্ট করে, সুরজিৎ, অন্যান্য ইনস্টিটিউট, প্রতিটা ইনস্টিটিউট ভালো পড়ায়, বাট কিছু কিছু ইনস্টিটিউট কি করে, ছাত্র যখন আসে নানান রকম স্বপ্ন নিয়ে আসে, একটা ভ্রান্ত ধারণা নিয়ে আসে যে কি হবে। এখানে একটা ছাত্র আমার এই বালিচক থেকে আসে, সে বলেছিল যে স্যার আমি ভাবতাম যে স্যার মানে একটু বেশ বয়স্ক হবে, ইংরেজি স্যার, আমি তো গ্রাম থেকে গেছি, ওখানে গিয়ে কেমন রাস ভারী হবে, ভয়। এখানে এসে দেখলাম পরিবেশটাই আলাদা। তো এখানে অ্যাকচুয়ালি কি হয়, বেশিরভাগ ইনস্টিটিউট কি করে, ইনস্টিটিউটে যাওয়ার সাথে সাথে যেটা করে সেটা আগে থেকে ওকে মানে ভীষণভাবে পড়ানো শুরু করে দেয়। আমাদের এখানে যেটা করি, আগে এন্টারটেনমেন্ট, আগে বোঝো যে তুমি ইংরেজি যে শিখবে সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার, তো সেটা মেন্টালি প্রিপেয়ার করি আমরা, তারপরে শেখাই। তো এই ব্যাপার, এখানে ছাত্রছাত্রীরা মোটামুটি স্যার কোথাও একটা জায়গায় আসলে তার এনভায়রনমেন্টটা প্রথম দেখতে হবে না, একদম এখানে একদম। এনভায়রনমেন্ট তো আমরা এমন করি। আর আমাদের লিঙ্গুয়াতে ধরো ভর্তি হয়েছে, তার আগে তো ধরো একটা ছাত্র তো জানি না কেন ভর্তি হবো। এখান থেকে যে প্রথমবারে ভিজিট করে গেছিল 2 থেকে 2.5 মাস আগে, তখনই কি পজিটিভ হয়ে গিয়েছিল নাকি পরে পজিটিভ হয়েছে? তখন পজিটিভ হয়েছে সবদিকে। আপনারা যে এখানে প্রোভাইড করেন, আগে ক্লাস আমি দেখলাম এখানে যে কিরকম ভাবে ক্লাস হবে, আপনি আমাকে সাজেস্ট করেছিলেন যে তুমি চাইলে দেখতে পারো, যে কোনো স্টুডেন্টকে নিয়ে বাইরে গিয়ে জিজ্ঞেস করতে পারো যে সেই স্টুডেন্টের কমিউনিকেশন কেমন, সেই স্টুডেন্টটা শিখতে পারছে না, এই জিনিসগুলো হয়তো অন্য কোথাও আমরা বলি, এটা আমি ওপেন চ্যালেঞ্জ দিই সব জায়গায়, আমি পার্সোনালি ফ্যাকাল্টি, আমি বলি যে কোনো ছাত্রকে আগে ডেকে নিয়ে গিয়ে বাইরে গিয়ে আলাদাভাবে যত রকম পার্সোনাল, একটা ছাত্রকে যদি জিজ্ঞেস করা তা নয়, আমি ওভার কনফিডেন্ট যে তুমি যদি জিজ্ঞাসা করো, আমি জানি জিজ্ঞাসা জোর করে করাই কেন জানো, কারণ আমার ছাত্র দরকার, ছেড়ে তুমি যদি না করতে তো আমার লস, একদম আমাদের পুরো ইন্ডাস্ট্রির লস। আমি দেখলাম কি যে আমাকে ভর্তি করাতে হবে, অতএব আমি ভালো জিনিসটা দিচ্ছি, এটা যদি সার্টিফাই করে দিই,
দ্যাটস ওকে। আমি এই কারণেই বলি যে কোনো ছাত্রীকে একজনকে না, একসাথে 5 জন ছাত্রছাত্রীকে আলাদা ভাবে জিজ্ঞাসা করো, ইন্টারভিউ নাও, জিজ্ঞাসা করো, তারপর ডিসিশন নাও। আরো 5টা ইনস্টিটিউটে যাও, ডিসিশন নাও। তো কিন্তু কিন্তু স্যার এই মানে এই যে বেনিফিটস অন্য জায়গায় কিন্তু পায় না। অনেক অনেক ইন্ডাস্ট্রি আছে, প্রাইভেট ইন্ডাস্ট্রি, ঠিক আছে, বা হচ্ছে যদি গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি, কোথাও বলে না যে এখানে দেখো আগে ক্লাস। আমি কোনো এমনি একটা ছাত্র না, বলবো না, যে কোনো যে কোনো ছাত্রকে। ছাত্র, হ্যাঁ স্যার এটা আচ্ছা, আর একটা ব্যাপার, হ্যাঁ, কোন জায়গাটা এমনি মেন ইমপ্রেসড হয়েছে যে হ্যাঁ এখানে ভর্তি হওয়া যাবে, লাস্ট একটা যে কোনো একটা বলো। স্যার অ্যাকচুয়ালি আমি ফার্স্টে যে এখানে আসছি, ঠিক আছে, এখানে ফার্স্টে এনভায়রনমেন্টটা দেখলাম, দেন সবার আগে দেখলাম যে স্যার কিরকম বলতে যাচ্ছে, স্যারদের সাথে যে একটা কমিউনিকেশন অনেক সময় কি ফ্রেন্ডলি ফ্রেন্ডলি একদম ব্যাপারটা, স্যার। ওটা আমরাও চাইতাম হ্যাঁ, আমাদের হ্যাঁ। সাথে খুব জ্ঞানী গুণী স্যার আমরা পেয়েছি। কিন্তু একটা জায়গায় আমি স্যার মানে ছাত্র হিসাবে সেই সময় একটা অভাব বোধ করেছি যে ছাত্রদের একটা মানে একটা ফ্রেন্ডলি টিচার প্রয়োজন হয়, যে মনের কথা কিছু খুলে বলবো, পড়াশোনার বাইরেও কিছু একদম মানে কমফোর্ট ফিল করব, সেই জিনিসটা আমি পাইনি অনেক সময় অনেক জায়গাতে। সেই অভাবটা যাতে আমার ছাত্রদের না হয়, আমি ওই জায়গাটাকে ফিল আপ করে দিয়েছি। আচ্ছা, ওই একটা ব্যাপার হলো। অ্যাকচুয়ালি আর স্যার আমার এখানে মানে ভর্তি হওয়ার বা হচ্ছে একটাই রিজন, কারণ স্যারের সাথে ক্লোজ হয়ে, স্যারের সাথে যদি আমি ক্লোজ হই তখন স্যারকে অনেক কিছু জিজ্ঞাসা করতে পারবো, জানতে পারবো, বা ইন্ডাস্ট্রির বাইরেও বা হচ্ছে ইংলিশ শেখার পরেও অনেক কিছু জানা যায়, অনেক কিছু ঠিক আছে। একদম একদম একদম। দেন তারপরে আসলাম, ভালো লাগলো, এখানে শিখলাম, দেখলাম যে মানুষ শিখছে ছোট থেকে, শিখে আমরা যাবে, সবাই চ্যালেঞ্জ শিখছে। আমি নিয়েছি মানে তুমি একদম, শেখা, তোমাকে এখান থেকে শিখিয়েই ছাড়বো, দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। একদম, এখান থেকে শিখেই যাবে, একদম, বাদ বাকি তোমার উপর ডিপেন্ড করছে, কারণ শিখতে তোমাকে হবে, জার্নিটা আমি পথ দেখাবো, হাঁটতে তোমাকে হবে, একদম। কোন দিকে যাবে, কখন ডান দিকে মোড় নেবে, কখন বাম দিকে মোড় নেবে, পুরোটাই আমি গাইড করব। আর একদম। তাতেই হয়ে যায়, ছাত্র যদি শুধু ওইটা ফলো করে তাতেই হয়ে যায়। একদম 6 মাসের মধ্যে প্রথম 2 মাসে কিছু বুঝতে পারবে না, হুম। মানে বুঝতে পারবে না তা নয়, মানে প্রথম 2 মাসটা কষ্ট করে থাকতে হয়, হুম। ওই মনে হবে দূর আমার দ্বারা বোধহয় হচ্ছে না, দূর হচ্ছে না, তারপরে স্পিড আপ নেয়। কিন্তু 3 মাসের কোর্স করলে কি হয়, অনেক সময় এই 2 মাসের পরে 3 মাস শেখা শুরু করলে থাপ করে কোর্স শেষ হয়ে গেল, ভয়, লজ্জা, নার্ভাসনেস, হুম। শাইনেস কাটতেই ফার্স্ট 2 মাস, স্যার 1.5 মাস, একটা 2.5 জিনিস মাস লেগে আমরা যায়। যদি ফট করে ধরুন বাংলাতে ইজি, বাংলাতেও গান করে দিলে পারবে, সবাই। বাংলাতে যদি স্টেজে কিন্তু- বলতে বলো 50 জনের সামনে, কোনো আমরা না, আমরা পারি না। একদম স্যার আটকে এই যায়। এই জিনিসটা স্পোকেন ইংলিশ, আগে nervousness আলাদা কোনো টা ব্যাপার কাটাতে না, হবে। আলাদা কোনো কিছু ব্যাপার না, এই জিনিসটাই আমরা কাটাই ট্রেনিং। এই যে এখানে দাঁড়িয়ে হ্যাঁ। তুমি বলছো, প্রতিটা ছাত্রছাত্রীকে মাইক্রোফোন ধরে বলে, হুম। দ্যাট ইজ দ্য গোল্ডেন হ্যাঁ স্যার, কারণ এইটা বলার মেন কারণ, ধরুন আমি যদি একটা ইন্ডাস্ট্রিতে যাই, সেখানে সেই মানুষটার সাথে যদি কথাই না বলতে পারি, মানুষটাকে যদি ক্লিয়ারই না করতে পারি, ধরো ইংলিশের ক্ষেত্রে, একদম, একদম। সেই ইন্ডাস্ট্রিতে তো আমাদের চলবে না। ঠিক আছে, ওকে, অল দ্য বেস্ট, একদম। হয়ে যাবে, পজিটিভ থেকো। একদম। আর তোমাদের ওই অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির কোনো স্টুডেন্টের সাথে এখনো পর্যন্ত আমি কোনো ইন্টারভিউ নিইনি, আচ্ছা। যাতে অ্যাভিয়েশন সম্পর্কে